আপনারা তো রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হলেন, যদিও বা রাজনীতির মাঠে গত 6 বছর আপনি খুবই সক্রিয় ছিলেন। যেটি জানার বিষয় যে আগামীতে যদি নির্বাচন হবে, নির্বাচন সেটি পরে হোক অথবা আগে হোক, নির্বাচন তো হবে। সেখানে আসলে আপনারা জোটবদ্ধভাবে নির্বাচনে যাবেন, নাকি আপনারা এককভাবে নির্বাচনে যাবেন? আর আপনাদের কি 300 আসনে প্রার্থী দেওয়ার মতো অবস্থা এখন পর্যন্ত আছে কিনা? আমি বলবো যে দর্শক কিংবা সাংবাদিক কমিউনিটি, দেশের বিভিন্ন সচেতন নাগরিকরাও যদি দেখে যে এটা ঠিক যে গত 6 বছরে তুলনামূলকভাবে যদি মেজর পলিটিক্যাল পার্টি ধরেন, সেটা ছিল আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম কিংবা ইসলামী আন্দোলন, এরকম 4টা দল। এর বাইরে গণ অধিকার পরিষদ একটা নতুন জন্ম নেয়া দল, এবং একেবারেই বলা চলে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে কিন্তু ভিন্ন চেহারার। কারণ অন্যান্য দলের সভাপতি, সেক্রেটারি কিংবা আমির, এই সমস্ত জায়গায় যারা আছেন তারা পরিপূর্ণ একেবারে বয়স্ক মানুষ, যাদের বয়স ধরেন 50 থেকে 60, ইভেন অনেকে 60+। সেই জায়গা থেকে আমাদের দল গণ অধিকার পরিষদের বেশিরভাগ নেতৃত্বই ছিল আপনার বলা চলে বিলো 30 কিংবা 30-র কাছাকাছি। তো সেই জায়গা থেকেও কিন্তু আমরা অন্যান্য দলের তুলনায় এটুকু বলতে পারি যে রাজপথের কর্মসূচিতে সবচেয়ে ভাইব্রেন্ট দল ছিল গণ অধিকার পরিষদ গত কয়েক বছর ধরে। এমনকি এই বৃহৎ পলিটিক্যাল পার্টিগুলো যখন সরকারের রোষানলের কারণে রাস্তায় প্রোগ্রাম করতে পারতেছিল না, কারণ তাদের একটা সুসংগঠিত কাঠামো রয়েছে, তারা রাজপথে নামলে সরকারের জন্য সেটা অস্বস্তিকর হয়, সরকারের জন্য বিপদ হয়, যার ফলে বড় পার্টিগুলোকে সরকার কিন্তু চাপের মুখে রেখেও ছোট পার্টিগুলো কিছু স্পেস পেয়েছিল। যার ফলে কিন্তু আমরা স্পেস পাই বা না পাই, আমরা কিন্তু সবসময়, যেটা আমাদেরকে অনেকেই বলে, সকালে বিকালে আমরা হামলা, সকালে হয়েছে বিকালে আবার প্রতিবাদ আমরা করেছি। এই সক্রিয়তাটা কিন্তু আমরা গত 6 বছর ধরে দেখিয়েছি। এমনকি যেখানে ধরেন আমাদের দেশের সিনিয়র সাবেক এমপি, মন্ত্রী, সামরিক কর্মকর্তা, কেউ আপনার বীরুত্তম, কেউ আপনার মেজর জেনারেল, এরকম অনেক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এই সরকারের সাথে নেগোসিয়েশন করে আর্থিক সুবিধা কিংবা কোনো প্রলোভনের মুখে পড়ে তারা এই রকমের সাজানো পাতানো নির্বাচনেও কিন্তু চলে গিয়েছে। সেখানে আমরা কিন্তু তরুণরা এই লোভের ঊর্ধ্বে থেকে নির্মোহভাবে কিন্তু আমরা জনগণের কাছে যে অঙ্গীকার নিয়ে রাজনীতি শুরু করেছিলাম, যে আমরা একটা পরিবর্তন চাই, বাংলাদেশের জন্য একটা অল্টারনেটিভ রাজনীতি প্রয়োজন, একটা পজিটিভ পলিটিক্স প্রয়োজন। এই যে ওল্ড জেনারেশন করাপ্টেড অ্যান্ড ন্যারো পলিটিক্স, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সেটা অ্যানালগ মানুষ দিয়ে হবে না, নিশ্চয়ই এই তরুণ প্রজন্মের স্মার্ট তরুণরাই আমি মনে করি সেটা পারবে। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে নিজেদের সংগঠনটাকে একটা শক্তিশালী করার জন্য, সাধারণ মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু গত সরকারের আমলে যে পরিস্থিতিটা ছিল, সেখানে স্বাভাবিকভাবেই সব মানুষের পক্ষে ওপেনলি রাজনীতি করা, সংগঠন করা কিংবা ওপেনলি মাঠের পলিটিক্স করাটা একটু ডিফিকাল্ট ছিল। তবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে সম্পৃক্ত থেকেছে, এবং আমরা যদিও এর আগেই ঘোষণা দিয়েছিলাম, এই ঘোষণাটি ছিল আপনার বলতে গেলে যে আপনার 2023 সালের জানুয়ারিতে। আপনি পত্রপত্রিকা দেখলে দেখুন, ডেইলি স্টারে বাংলা ভার্সনের লিড নিউজ করেছিল যে তখন আমরা বলেছিলাম যে আমরা 300 আসনে এককভাবে প্রার্থী দিব। এটা ছিল 23 সালের জানুয়ারিতে। বিকজ সেই সময় বিরোধী দলগুলোর আন্দোলন সংগ্রামের মুখে এবং বিদেশিদের চাপে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, সবাই ধারণা করছিল যে খুব শীঘ্রই একটা ইলেকশন হতে যাচ্ছে। এখনকার এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের আসলে অনেক কিছু ভাবতে হবে। প্রথমত ধরেন, এই 5ই অগস্টের আগের যদি চিত্র দেখেন, তখন দেশে দুটো পক্ষ ছিল, একটা ফ্যাসিস্ট আর একটা গণতন্ত্রের পক্ষের শক্তি। এই গণতন্ত্রের পক্ষের শক্তি সম্মিলিতভাবে এই ফ্যাসিস্ট শক্তিকে এখন পরাজিত করেছে। ছাত্র জনতা, এই ছাত্র জনতা কিন্তু সাধারণ মানুষ না, সাধারণ ছাত্ররা না, এর সাথে কিন্তু সমস্ত পলিটিক্যাল এন্টিটি, আদার্স কমিউনিটি, তারা কিন্তু ইনগেজ ছিল বিধায় এরকম একটা গণ অভ্যুত্থান ঘটানো গেছে। সো এখন সবার প্রত্যাশা যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ইউনাইটেডলি কাজ করা, মত পথ সাইডে রেখে দেশের বৃহত্তর স্বার্থে সবাই একসাথে কাজ করা। যে আমরা বলছি রাষ্ট্রের মৌলিক কিছু পরিবর্তন দরকার, রাষ্ট্রের পুনর্গঠন দরকার। সেক্ষেত্রে আমরা যদি একটা নির্বাচিত পার্লামেন্ট কল্পনা করি, সেখানে সংস্কারের জন্য কিন্তু আমাদের 2/3 বিভিন্ন ক্ষেত্রে মতামতের প্রয়োজন হবে। এখন ধরেন, আমরা গণ অধিকার পরিষদ যদি আলাদাভাবে নির্বাচন করি, ইসলামী দলগুলো কিংবা জামাত যদি আলাদাভাবে নির্বাচন করে, বিএনপি যদি আলাদাভাবে নির্বাচন করে, তখন দেখা যায় এটা পার্লামেন্ট একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে কিন্তু। এবং বিশেষ করে আমাদের দেশ জিও পলিটিক্যালি এতটা গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু ইন্ডিয়ার যে
দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু আওয়ামী লীগের যে একটা নির্মম নিষ্ঠুর পতন হয়েছে, ইন্ডিয়া কিন্তু চাবে যে কোনো ফরম্যাটে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে। সেক্ষেত্রে আমাদের যে বর্তমান কমিটমেন্ট যে এই ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, কাজেই সেক্ষেত্রে আমরা যদি অপোজিশনগুলো ইউনাইটেড না থাকি, কেউ কেউ যদি তলে তলে আপনার আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করে তাদের কালো টাকা নিয়ে আমরা যদি আওয়ামী লীগকে সুবিধা দেই, কিংবা আওয়ামী লীগের সমর্থন নিয়ে যদি আমরা আসলে আরেকটা রাজনৈতিকভাবে আলাদা কিছু করে যদি বিরোধী শক্তির ভোট সমর্থন জনগণকে ভাগ করে ফেলি, তাহলে কিন্তু আওয়ামী লীগ আবার সুবিধাজনক জায়গায় আস্তে আস্তে কিন্তু রিকভার করবে। সেই দিক থেকে আমি শুধু আমার কথা না, আমি বলবো প্রত্যেকটা দলকে খুব ধীরে সুস্থে ঠান্ডাভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। তবে এইখানে একটা বিষয় পরিষ্কার, এখন কিন্তু মানুষ ওল্ড জেনারেশন লিডারশিপ চাচ্ছে না, নেতৃত্ব চাচ্ছে না। তাদের কথা হচ্ছে যে যেই ছাত্র জনতা, বিশেষ করে ছাত্রদের লিডারশিপে এরকম একটা গণ অভ্যুত্থান হয়েছে, তরুণরা আমাদের চোখ খুলে দিয়েছে। তাদের যে ন্যারেটিভ, তাদের যে বক্তব্য, তাদের যে কর্মসূচি, এই যে ধরেন প্রথাগত কর্মসূচির বাইরে এই আন্দোলনের কর্মসূচিগুলোর যদি আপনার টাইটেল খেয়াল করেন, যে বাংলা ব্লকেড, রিমেম্বারিং আওয়ার হিরোজ, তারপর আপনার মার্চ ফর জাস্টিস, মানে এই কর্মসূচিগুলোর নাম থেকেও কিন্তু তরুণদের একটা সৃজনশীলতা, তাদের একটা দূরদর্শিতা ভীষণ লক্ষ্য করা যাচ্ছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে আগামী রাষ্ট্র পরিচালনায় অবশ্যই তরুণদেরকে নেতৃত্ব দিতে হবে এবং তরুণদেরকে অগ্রভাগে থাকতে হবে। সেই চেতনার সাথে যারা একমত হয়ে কাজ করবে, আমি মনে করি তাদের সাথে আমরা ইউনাইটেডলি কাজ করতে পারি।